আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের উপরে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপরে লাস্ট ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা আজকের ক্লাসে ওই যে এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যে গতির লেখচিত্র, সেটা নিয়ে আলোচনা করব এবং আমাদের এই অধ্যায়ের যে গাণিতিক অংশ সেটা অলরেডি কমপ্লিট করা আছে। আমি এটার পরে একটা প্লেলিস্টে সবগুলোকে অ্যাড করে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তাহলে তোমরা এক জায়গাতে সব ক্লাসগুলো পেয়ে যাবা। যখন যেরকম রিভিশন দেওয়ার দরকার ওখান থেকে তুমি পিডিএফ দেখে হোক, ক্লাস দেখে হোক, তোমার যেটা সুবিধা হয় সেভাবে রিভাইজ করে নিতে পারবা। তো আমরা আজকে আমাদের ক্লাসের টাইটেল হচ্ছে আমরা আজকে গতি এবং গতির লেখচিত্র নিয়ে কথাবার্তা বলবো। তো গতি এবং গতির লেখচিত্র নিয়ে কথাবার্তা বলার আগে আসলে কিছু জিনিস আমরা আগে দেখি। আমরা গতি অধ্যায়ে কয়টা চলক নিয়ে কথাবার্তা বলছি বলো তো? আমরা গতি অধ্যায়ে টোটাল 5টা চলক নিয়ে কথাবার্তা বলছি, তাই না? সেটা হচ্ছে যে এস ইউ ভি এ টি। তার মানে মোটা দাগে এই বলো তো কোনটা কি? আমাদের এস হচ্ছে কি সরণ। আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি এভাবেই মনে রাখো, দেখো তোমার জন্য সহজ হবে। কারণ এর একদম বেসিক থেকে শুরু করতে গেলে বেসিক শিখাইতে আমার 1 ঘন্টা লাগবে। আমি এত টাইম কেন দিব এখানে? আমার এত টাইম দেওয়ার তো দরকার নেই। আমি তোমাকে যতটুকু শেখাচ্ছি ততটুকু মনে রাখলে দেখবা সহজ হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের সরণ, এটা হচ্ছে আমাদের আদিবেগ, এটা আমাদের আদিবেগ, এটা আমাদের শেষ বেগ। আমি একটু সুন্দর করে লিখি, এটা আমাদের শেষ বেগ, শেষ বেগ। এটা আমাদের ত্বরণ, আর এটা আমাদের সময়। এবার আসো আমি তোমাকে আরেকটা কথা বলি। এই যে আদি বেগ হোক আর শেষ বেগ হোক, মোটা দাগে এই দুইটা তো বেগই, তাই না? আদি বেগ হোক আর শেষ বেগ হোক, এটা মোটা দাগে এক কথায় এই দুইটা হচ্ছে বেগ। তার মানে আমাদের হাতে কয়টা জিনিস থাকলো? আমাদের হাতে সরণ থাকলো, আমাদের হাতে বেগ থাকলো, আমাদের হাতে ত্বরণ থাকলো, আর আমাদের হাতে সময় থাকলো। এখন আমরা যখন এই যে গতির লেখচিত্রগুলো বলি, এগুলোকে দেখবা অনেক সময় বলা হয় সরণ বনাম সময়, মানে যাকেই তুমি তুলনা করো সময়ের সাথে তুলনা করা হয়। তার মানে এখান থেকে কয়টা তুলনা সম্ভব? তুমি যদি একটু আমাকে বলো কয়টা তুলনা সম্ভব বলো তো? এখান থেকে টোটাল 3টা তুলনা সম্ভব তোমাদের সিলেবাস অনুযায়ী। সেটা কি কি? এখান থেকে আমি বলি তোমার কি কি সম্ভব। আমাদের এখান থেকে যেটা যেটা সম্ভব সেটা হচ্ছে, দেখো প্রথমত আমাদের এস ভার্সেস টি সম্ভব, যেটাকে আমরা বলবো সরণ বনাম সময়। সরণ বনাম সময়, এটার লেখচিত্র সম্ভব। মানে আমরা কিসের লেখচিত্র শিখবো সেটা আমরা দেখতেছি। তারপরে সম্ভব এস এর সাথে টি এর সম্পর্ক করলাম, তারপরে কি করব? এস এর সাথে ভি এর সাথে টি এর সম্পর্ক করব। তাহলে এখান থেকে আবার সম্ভব হচ্ছে ভি ভার্সেস টি, যেটাকে আমরা বলবো বেগ বনাম সময়। বেগ বনাম সময়। আর একটা লেখচিত্র সম্ভব, সেটা হচ্ছে যে কি বলতো, এ ভার্সেস টি। সেটা কি হবে বলতো? ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময়। এই 3টা লেখচিত্র সম্ভব। এতটুকু পর্যন্ত বুঝছো? আর একটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমাদের এই যে ত্বরণ বনাম সময়, এটা আমাদের সিলেবাসে নাই। তাহলে আমাদের সিলেবাসে আমাদের জন্য আছে কি কি? আমাদের জন্য আছে সরণ বনাম সময় আর বেগ বনাম সময়। এই দুটো যদি আমরা শিখি তাহলে আমাদের মনে করো কি আমাদের এই গতি সম্পর্কিত যত এমসিকিউ বল, এখান থেকে আসলে এমসিকিউ আসে। আমাদের আজকের ক্লাসটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দেখবা এই লেখচিত্র দিয়ে সিকিউ আসে, তার মানে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা করলে ভাগ্য ভালো থাকলে আমরা এখান থেকে সিকিউ কমন পাইতে পারি, ঠিক আছে? এবং আমরা দ্বিতীয় অধ্যায়ের উপরে এত টাইম দিচ্ছি, বারবারই বলতেছি এই অধ্যায়ের উপরে এত টাইম দেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে একদম বেসিক অধ্যায়। এই অধ্যায়টার নলেজ প্রত্যেকটা অধ্যায়ে আমি কাজে লাগাবো, যার কারণে আমি রেফারেন্স এখান থেকে এটা আনবো যে ওই অধ্যায় শিখে এসেছি। তার মানে এখন যদি তুমি এটা না শিখো, ওই ওখানে যাই বুঝবা না যে আসলে আমি রেফারেন্স কোথায় থেকে টানতেছি। এটা একটু বুঝো। তো আমাদের দেখো লেখচিত্র 2 ধরনের পাবো, একটা হচ্ছে সরণ বনাম সময়ের লেখচিত্র পাবো, আর বেগ বনাম সময়ের লেখচিত্র পাবো। আর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আমাদের সিলেবাসে আসলে নাই। আচ্ছা আসো এবার আমরা আরেকটু বেসিক কিছু কথাবার্তা বলি। আমাদের যে লেখচিত্রগুলা আমাদের সবার সাধারণ, আমাদের কি উচ্চতর গণিত আছে সবার? আমাদের সবার তো উচ্চতর গণিত আছে, তাই না? এখন আসো উচ্চতর গণিতের নলেজটাও আমাদের এই যে লেখচিত্রগুলোতে একটু কাজে লাগে। কিভাবে কাজে লাগে আমি তোমাকে দেখাই। দেখো আমাদের লেখচিত্রগুলো 2টা প্যারামিটারের মধ্যে হচ্ছে। প্যারামিটার বলতে বোঝায় যেগুলো হচ্ছে চলক, 2টা চলকের মধ্যে আমরা করি। প্রথমে একটা চলক বসাই, তারপরে আর একটা চলক বসে, আর মাঝে থাকে হচ্ছে বনাম। তো এটাকে আমরা জেনারেলি ভাবে এইভাবে প্রকাশ করি, ওয়াই বনাম এক্স। তো এটাকে ইংরেজিতে মানে যদি লিখতে চাই ওয়াই ভার্সেস এক্স এর লেখচিত্র বলে। তার মানে তুমি এটা বুঝতে পারছো, প্রথমে যে বসবে সে হবে আমাদের ওয়াই, দ্বিতীয়তে যে বসবে সে হবে আমাদের এক্স।
প্রথমে যে বসবে সে হবে আমাদের ওয়াই, দ্বিতীয়তে যে বসবে সে আমাদের হবে এক্স। তার মানে বলো তো স্মরণ বনাম সময়ে এক্সাম্পল যদি দিই তাহলে বলো স্মরণ বনাম সময়ে এক্স কিটা আর ওয়াই কিটা? স্মরণ বনাম সময়, এখানে এক্স কে আর কিটা ওয়াই কে? বলো। এক্স হচ্ছে আমাদের, বুঝতেই পারছো, প্রথমটা হচ্ছে আমাদের ওয়াই আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এক্স, কারণ এই লেখচিত্রগুলো কি আকারে থাকে? ওয়াই বনাম এক্স আকারে থাকে। তার মানে এটা আমাদের ওয়াই এর মান, এটা আমাদের এক্স এর মান। আচ্ছা, তারপরে যদি আরেকটা এক্সাম্পল এখানে আসে সেটা হচ্ছে যে বেগ বনাম সময়, বেগ বনাম সময়। এই লেখচিত্রের ক্ষেত্রে প্রথমটা কি হবে তাহলে? প্রথমটা একইভাবে আমাদের ওয়াই হবে আর দ্বিতীয়টা আমাদের এক্স হবে। এতটুকু তুমি আগে জানতা না জানতা, এটা পরীক্ষায় আসুক না আসুক, এটুকু জানলে তোমার জন্য পরীক্ষায় বাকি প্রশ্নগুলো করা সহজ হবে। তার মানে তুমি বুঝতে পারছো, তোমাকে যদি ওয়াই বনাম এক্স দেয়, মানে স্মরণ বনাম সময় দিক, বেগ বনাম সময় দিক, আমরা এটাকে সময়ের সাথে তুলনা করেই আনি, এবং দিক প্রথমটাকে তুমি ওয়াই ধরবা, দ্বিতীয়টাকে তুমি এক্স ধরবা। এখন কথা হচ্ছে কেন এরকম ধরবা। আচ্ছা, তোমাকে আমি আর একটা কথা লিখে দিই, ঠিক আছে? আমি তোমাকে আর একটা কথা লিখে দিই, তোমার জন্য আর কি সহজ হবে, এই অধ্যায়টা শিখা পড়া একটু সহজ হবে। কি আর একটা কথা হচ্ছে, এই যে আমরা লিখলাম ওয়াই বনাম এক্স, এটাকে এই ওয়াই বাই এক্স লেখা যায়। কি লেখা যায় বলো? ওয়াই বাই এক্স লেখা যায়। তাহলে তুমি আমাকে এবার বলো, তুমি আমাকে বলো, আমরা যে এখানে লিখলাম স্মরণ, কি কেন লেখা যায় এটার ব্যাখ্যা তুমি ইন্টার লেভেলে উঠতে উঠতে পেয়ে যাবা, সমস্যা নাই, ইন্টারে উঠলেও পেয়ে যাবা। স্মরণ বনাম সময়, এটাকে তুমি কি লিখতে পারবা বলো তো? স্মরণ বাই সময়, এটা লিখতে পারবা। ঠিক আছে, খুবই ভালো কথা। আর তারপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের বেগ বনাম সময়, বেগ বনাম সময়। ঠিক আছে, তাহলে বলো বেগ বনাম সময়কে তুমি কি লিখতে পারবা? বেগ বাই সময়। আচ্ছা, ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারছি, এটা আমাদের বুঝতে আসলে ওই মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো পড়ার দরকার না, এটা বুঝতে আমাদের এই ছোট মানুষের, ছোট হলেও এটা বুঝতে পারবে যে যদি ওয়াই বনাম এক্সকে আমরা ওয়াই বাই এক্স লিখতে পারি, তাহলে স্মরণ বনাম সময়কে স্মরণ বাই সময় লেখা যাবে, বেগ বনাম সময়কে বেগ বাই সময় লেখা যাবে। তো স্মরণকে তুমি ইংরেজিতে কি বলো? এস বলো। আর সময়কে ইংরেজিতে কি বলো? টি বলো। বেগকে ইংরেজিতে ভি বলো, একে বলো টি। আচ্ছা, তুমি এবার বলো তো এস বাই টি এটাকে তুমি কি বলো? এস বাই টি কে তুমি কি বলো? এটাকে কি বলা হয়? দেখো, এই দেখো, ভি ইজিক্যাল টু এস বাই টি ছিল, তার মানে এটাকে তুমি ভি বলতে পারো, মানে এটা এক কথায় বেগ, তাই না? হ্যাঁ, এস বাই টি। আচ্ছা, আর ভি বাই টি এটা তুমি কি মনে করো তো? উপরে বেগ ছিল, নিচে সময় ছিল, কোন সূত্রে? এটা ত্বরণের মধ্যে ছিল না, ওই যে ভি মাইনাস ইউ বাই টি। তো বিহু বেগ ইউ বেগ, তাই না? দুইটাই তো বেগ, তার মানে বেগ থেকে বেগ বাদ দিলে বেগ থাকে, তাহলে বেগ বাই সময় মানে কি? ত্বরণ, এক কথায় ত্বরণ। তার মানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, আমাদের মনে থাকে যে এরকম প্রশ্ন করে, স্মরণ বনাম সময়ের লেখচিত্র কি নির্দেশ করে? স্মরণ বনাম সময়ের লেখচিত্র বেগ নির্দেশ করে। আর বেগ বনাম সময়ের লেখচিত্র কি নির্দেশ করে? বেগ বনাম সময়ের লেখচিত্র ত্বরণ নির্দেশ করে। এই দুটো এমসিকিউ বুঝছো? প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখান থেকেই আমাদের প্রশ্ন আসে। তাহলে আমি একটু লিখে দিই, স্মরণ, আমি একটু সংক্ষেপে লিখি, তুমি তো বুঝতে পারছো। এস ভার্সেস টি, এই লেখচিত্র, লেখচিত্র কি নির্দেশ করে বলো তো? এই লেখচিত্র আমাদের কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। না বুঝতে পারলে প্রশ্ন করো। আর আমাদের এখানে আছে কি বলতো? ভি ভার্সেস টি, এই লেখচিত্র। হ্যাঁ বলো। এস ভার্সেস টি লেখচিত্রটা বেগ কিভাবে নির্দেশ করে? ঠিকই তো আছে, স্মরণ বনাম সময়, এস ভার্সেস টি, বিএস মানে আলাদা করে, হ্যাঁ, লেখচিত্র, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। লেখচিত্র আমাদের কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। এই হচ্ছে আমাদের দুইটা এমসিকিউ। এই দুইটা এমসিকিউ শেখার জন্য আমরা এতগুলো জিনিস শিখলাম। আসো এবার আমি তোমাকে আরেকটু জিনিস শিখাই। আরেকটু জিনিস বলতে কি জিনিস? এই যে আমরা বলতেছি ওয়াই ওয়াই এক্স, আমরা কি বলতেছি? ওয়াই বনাম এক্স, বনাম এক্স। এই ওয়াই বনাম এক্সটা আসলে মানে আমাদের যদি লেখচিত্রে বসাইতে চাই, আমরা কিভাবে বসাবো আসো সেটা একটু দেখি। মনে করো এটা আমাদের একটা অক্ষ, এটা আমাদের আর একটা অক্ষ, হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুইটা অক্ষ। এখন এই দুইটা অক্ষের মধ্যে, তুমি তো ছোটবেলা থেকে অক্ষ নিয়ে খুবই কাজ কাম করে এসেছো, আসো তোমাকে আমি আর একটু দেখাই। একটু সোজা সোজা হয়েছে।
আচ্ছা দেখো, আমরা তো এই অক্ষের এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা আমাদের কি বিন্দু, এটা আমাদের মূল বিন্দু, ঠিক আছে। আর এটা যে এক্স এর দিকে, এই দেখো আনুভূমিক যেটা সেটাকে আমরা বলি এক্স অক্ষ, আর উলম্ব যেটা সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ, ঠিক আছে। এরকম অক্ষ, এখন এই অক্ষে এই আমাদের এই যে আমাদের উলম্ব যেটা সেটাকে আমরা ওয়াই অক্ষ বলি, এটাকে আমরা এক্স অক্ষ বলি, ঠিক আছে। আমাদের যখন ওয়াই বনাম এক্স বলে, তার মানে দেখো আমরা যখন বলবো কি বলবো বলো তো, ওই যে সরণ বনাম সময়, এক কথায় আমরা বলবো এস বনাম টি, সরণ বনাম সময়, তখন এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারবো জানো, আমি তোমাকে দেখাই এটা আমরা কিভাবে লিখতে পারবো। মনে করো এটাই সেটা, ঠিক আছে। এখন এই জায়গাটায় আমরা ওয়াই অক্ষ বরাবর আর ওয়াই কে রাখবো না, এক্স অক্ষ বরাবর আর এক্স কে রাখবো না, তখন ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে এস কে, কারণ এটা আমাদের ওয়াই কে ডিনোট করতো, এটা তো আমাদের ওয়াই কে রিপ্রেজেন্ট করতো, আর এটা আমাদের এক্স কে রিপ্রেজেন্ট করতো, তখন আমরা ওয়াই অক্ষ বরাবর এস কে বসাবো আর এক্স অক্ষ বরাবর টি কে বসাবো। একইভাবে আমরা আরেকটা দেখতে পারি, সেটা কার জন্য দেখতে পারবো, আমাদের বেগ বনাম, এক কথায় আমরা লিখি ভি বনাম টি, ভি বনাম টি এর জন্য আমরা আরেকটা দেখতে পারবো। আসো দেখি, আমরা এখন কপি করব এটা, আসো কপি করে নিই, কই কপি হয় না কেন, দাঁড়াও, ওকে শেষ হয়েছে। কপি করলাম, আচ্ছা আঁকাই, যেহেতু কপি হচ্ছে না, মনে করো এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ, হ্যাঁ এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তখন আমাদের এটা আমাদের কাকে ডিনোট করে, আমি বারবার বলতেছি, প্রথমে যেটা থাকবে সেটা আমাদের ওয়াই কে ডিনোট করবে, তারপরে যেখানে যেটা থাকবে সেটা আমাদের এক্স কে ডিনোট করবে। তাহলে এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের এক্স অক্ষ, আর এক্স অক্ষে আমরা বসাবো সময়কে, আর ওয়াই অক্ষে বসাবো ভি কে। আমাদের তাহলে বলো, আমাদের এই যে এখানে যত ধরনের লেখচিত্র হবে সবগুলাই আমাকে কি দেবে, এখানে যত ধরনের লেখচিত্রই হোক সেটা দ্বারা আমরা আসলে বুঝবো হচ্ছে এটা একটা বেগের লেখচিত্র, বেগের গ্রাফ বা বেগের লেখচিত্র, ঠিক আছে। আর এখানে যত ধরনের লেখচিত্র হবে এটা দ্বারা বোঝাবে এটা হচ্ছে ত্বরণের লেখচিত্র। এখন তুমি ওই যে বিভিন্ন ধরনের ত্বরণ দেখে আসতো, বিভিন্ন ধরনের বেগ দেখে আসতো, কিরকম সমবেগ দেখে আসতো, আমি বেগের মধ্যে পড়াই নাই, সমবেগ পড়াইছি, অসমবেগ পড়াইছি, তারপরে তাৎক্ষণিক বেগ পড়াইছি, এরকম অনেক কিছু দেখে আসতো। তো বেগের মধ্যে আমরা এরকম কিছু গ্রাফ পাবো, এক ধরনের গ্রাফ পাবো যেটা দ্বারা আমাদের সমবেগ বোঝাবে, এক ধরনের গ্রাফ পাবো যেটা দ্বারা আমাদের অসমবেগ বোঝাবে, আরেক ধরনের গ্রাফ পাবো যেটা আমাদের সমবেগ অসমবেগ দুইটাই আছে এরকম বোঝাবে, হ্যাঁ। আর তারপরে ত্বরণের মধ্যেও এরকম পাবো, কিছু গ্রাফ পাবো যেটা আমাদের সমত্বরণ বোঝাবে, কিছু ত্বরণ গ্রাফ আছে সেটা আমাদের সমমন্দন বোঝাবে, কিছু গ্রাফ আছে সেটা আমাদের বোঝাবে যে ওখানে ত্বরণ নাই, বুঝতে পারছো, এরকম কিছু গ্রাফ পাবা। তার মানে এখানে 3 ধরনের গ্রাফ পাওয়া সম্ভব, এখানেও 3 ধরনের গ্রাফ পাওয়া সম্ভব। এগুলা নিয়েই আমরা এখন কি করবো বলো তো, কথাবার্তা বলবো। তো আসো কথাবার্তা বলি, আমি আগে শিখাইনি, তারপরে তোমাকে আমি বইয়ে কি কি আছে তার স্লাইড দেখাই দিব, সমস্যা নাই। তাহলে আমরা এখন কি কথা বলবো, আমরা এখন কথা বলবো হচ্ছে সরণ বনাম সময়। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম বুঝতে পেরেছো কি, বুঝতে পেরেছো? বুঝছি। আচ্ছা আসো তাহলে এবার আমরা দেখি সরণ বনাম সময়। আমরা প্রথমে একটু ছোট করে লিখে নিই যে আমাদের এই গ্রাফ দ্বারা বেগ নির্দেশ করে, আমরা লিখে নেব এই গ্রাফ দ্বারা বেগ নির্দেশ করে, এই গ্রাফ দ্বারা বেগ নির্দেশ করে। আচ্ছা এই লাইন তো আমরা বুঝছি। তো এখানে আমাদের কি কি গ্রাফ হইতে পারে, আসো সেটা আগে আঁকাই ফেলি। মনে করো এটা আমাদের একটা অক্ষ, একটু সোজা হোক, এটা আমাদের একটা অক্ষ, এটা একটা অক্ষ আমাদের, আর তারপরে এই দিকে আরেকটা অক্ষ আছে, এই হচ্ছে আমাদের দুইটা অক্ষ। আমাদের তো এটা অনেক প্রায় 3-4টা লাগবে, আমরা একটু কপি করে রাখি কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। মনে করো এটা আমাদের আর একটা অক্ষ, তারপরে এটা আমাদের আর একটা অক্ষ, এটা আমাদের আর একটা অক্ষ, কপি করলাম, এটা আমাদের আর একটা অক্ষ। তো আমি জানি না আসলে কয়টা লাগবে, দেখি কয়টা লাগে। এটা আমাদের আর একটা অক্ষ, আমি 5টা এখানে কপি করে রাখলাম, দেখি কয়টা লাগে।
তো আমাদের দেখো এটা আমাদের মূল বিন্দু, আমরা জানি প্রথমটা আমাদের ওয়াই কে ডিনোট করে, পরেরটা আমাদের এক্স কে ডিনোট করে। তার মানে আমরা ওয়াই অক্ষে বসাবো সরণ, এক্স অক্ষে বসাবো সময়। ওয়াই অক্ষে বসাবো সরণ, এক্স অক্ষে বসাবো সময়। ওয়াই অক্ষে বসাবো সরণ, এক্স অক্ষে বসাবো সময়। ওয়াই এক্স অক্ষের সময়, এক্স অক্ষের সময়। ওয়াই অক্ষের সরণ, ওয়াই অক্ষের সরণ। এটা কি কঠিন ছিল? এখন দেখো সরণের মান কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ সেটা বোঝাতে হবে, সেজন্য একটা তীর চিহ্ন দেওয়া হয়। এরকম তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে উপরের দিকে যত যাবো সরণের মান আমরা পজিটিভ পাবো। এটা দেওয়ার অর্থ হচ্ছে উপরের দিকে যত যাবো সরণের মান পজিটিভ পাবো। একই রকম সবগুলোতে, তো সবগুলোতে দিয়ে দিই। তো ঠিক আছে, এটা তো আমাদের দেওয়া হইলো। এবার আসো আমরা ওই যে আমাদের সময়ের মান কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ, সময়ের মান আমরা যত সামনের দিকে যাবো তত পজিটিভ পাবো। আমি এরকম বোঝাই দিলাম, সময়ের মান যত সামনের দিকে যাবো তত পজিটিভ মান পাবো। ঠিক আছে, এই তো এই তো। এবার আসো, এবার আমরা কিছু গ্রাফ দেখি। তো মনে করো আমাদের প্রথম গ্রাফটা এটা হইতে পারে এরকম, মানে এটা একদম সরল রেখা হচ্ছে। দ্বিতীয় গ্রাফটা মনে করো এরকম হইলো, যে এরকম মানে মূল বিন্দু থেকে শুরু না হয়ে একটু উপর থেকে শুরু হইলো। তারপরে গ্রাফটা মনে করো এরকম হইলো, যে এটা হচ্ছে আমাদের একদম সমান্তরাল হইলো, যে আমাদের এক্স অক্ষ আছে সেটার। এরপরের গ্রাফটা মনে করো এইরকম হইলো, যে সরল রেখা না হয়ে একটু বাঁকা হইলো, মানে ওই ওয়াই অক্ষের যে সমান্তরাল বলে যেটা, যেটা আমরা আমরা যখন আমরা আমরা কি ওই যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি, স্থানাঙ্ক জ্যামিতি পড়লে দেখবা এই অধ্যায়টা তোমার কাছে সহজ লাগতেছে। আরেক ধরনের গ্রাফ আমি আঁকাই, দেখবা ভালো লাগবে। আসলে আরেক ধরনের গ্রাফ হওয়া সম্ভব হচ্ছে একটা বাড়লো একটা কমলো, মনে করো এরকম হইতে পারে, যে এখান থেকে এটা একদম নিচের দিকে নামতে পারে। হ্যাঁ, এরকম নিচের দিকে নামতে পারে, এরকম হইতে পারে। আর একটা গ্রাফও আমার আঁকানো দরকার, আঁকাই ফেলাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মনে করো এটা আমাদের একটা অক্ষ, আর একটা অক্ষ হচ্ছে এখানে। ঠিক আছে, এটা আমাদের আর একটা অক্ষ আঁকাইলাম। তারপরে আসো এবার আমরা এখানেও আর একটা গ্রাফ আঁকাই। মনে করো এখানে এবার গ্রাফটা হইলো এরকম এরকম। এই অক্ষে আমাদের আছে কি, এই অক্ষে আছে আমাদের সময় সরণ, আর এই অক্ষে আছে সময়। এটা তো এত দূর পর্যন্ত বুঝছো, মানে এই অধ্যায়ে সরণ ভার্সেস সময়ের গ্রাফ থেকে এতগুলা গ্রাফ সম্ভব আর কি, জেনারেলি বুঝতে পারছো? মানে আমরা যদি 6টা গ্রাফ নিয়ে পড়াশোনা করে ফেলি বা বুঝতে পারি, তাহলে মনে করো আমরা বুঝে যাবো যে আসলে গ্রাফগুলা কি ধরনের হতে পারে। আসো প্রথম গ্রাফটা নিয়ে একটু কথাবার্তা বলি, সুন্দরভাবে বুঝে যাবা। এর ভিতরেই আমাদের সমবেগ আছে, এর ভিতরে আমাদের অসমবেগ আছে, এর ভিতরে আমাদের মানে এমন গ্রাফ আছে যেখানে বেগ শূন্য। বুঝছো? কিছু বুঝতে পারছো? আচ্ছা আসো তাহলে আমরা একটু কথাবার্তা বলি। তো দেখো প্রথম গ্রাফটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো তো আমাদের সময়ের মান যত বাড়ছে সরণের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে দেখো আমরা মনে করো এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টের জন্য সময়ের মান হচ্ছে এটা, এই পয়েন্টের জন্য আমাদের সরণের মান এটা। তারপরে মনে করো আরেকটু উপরের দিকে যাব, আমাদের এখানে দেখো সময়ের মান যত বাড়ছে এবং সরণের মানও তত বাড়ছে, এবং এটা একই হারে বাড়তেছে। আমরা এখানে একটা টার্মকে পরিচিত করি ঢালের সাথে। ঢালের সাথে তোমরা পরিচিত আছো? ওই যে আমাদের উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে ছিল, ঢালের নাম শুনছো? ঢাল, হ্যাঁ ঢালের নাম শুনছো না? হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে ওই ঢালটা সমান থাকে। আমি তোমাকে বলি ঢালের সংখ্যা কি। ঢালের সংখ্যা কি আমরা নর্মালি এইভাবে নামকরণ করি, যে কোনো একটা সরল রেখার ঢাল হবে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স, আরেকটু সুন্দরভাবে বললে ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন, এবং এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর এম সমান আবার ট্যান থিটা হয়। এই হচ্ছে কথা। এখন আমি তোমাকে যখন উচ্চতর গণিত পড়াবো তখন ঢালের সংজ্ঞাটা বুঝাই দিব। আপাতত এটা হচ্ছে আমাদের ঢালের সংজ্ঞা। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে যদি তুমি মনে করো ঢালটা নির্ণয় করো, প্রত্যেকটা বিন্দুতে দেখবা ঢাল সমান আসতেছে। এখন প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান আসার অর্থ কি, এখানে সে সমান সময়ে সমান সরণ অতিক্রম করতেছে, আর সমান সময়ে সমান সরণ অতিক্রম করার অর্থ হচ্ছে এটা হচ্ছে আমাদের সমবেগ। তাহলে এটা আমাদের কিসের হবে বলতো? এটা আমাদের সমবেগের যে গ্রাফ সেটা। এটা সমবেগের গ্রাফ কেন হবে? কারণ দেখো এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি যেটা পাবা ওই যে এইচ, আমাদের কি সরণ বনাম সময় যদি থাকে সেটাকে তুমি লিখতে পারবা এইচ বাই টি। আর এইচ বাই টি সমান এখানে যেটা হয় আমি বললাম, এখানে ঢাল হয় আর এখানকার ঢালের মানটা সমান থাকে। এখানকার এইচ বাই টিকে তুমি নর্মালি বলো ভি। আর দেখো এখানে ভিটাই আমাদের ঢাল হিসাবে কাজ করতেছে, এই ভিটাই আমাদের ঢাল হিসাবে কাজ করতেছে, এবং ঢালটা যে কোনো বিন্দুতে তুমি যাও ঢালের মান নির্ণয় করলে দেখবে সেটা সমান আসতেছে, আর ভিটা কনস্ট্যান্ট আসছে। আর ভি কনস্ট্যান্ট আসার মানে কি, সমান, তাহলে সব জায়গাতেই সমান। তার মানে এটা আমাদের সমবেগের গ্রাফ। এটা আমাদের কার গ্রাফ?
বেগ। বলো সমবেগের গ্রাফটা বুঝতে পারছো কি বুঝো নাই? বুঝছো? আচ্ছা, হ্যাঁ এটা সম্ভব। কারণ দেখো তুমি সময় যত বাড়ছে স্মরণও তত বাড়ছে, মানে সমান সময়ে সমান স্মরণ হচ্ছে এখানে, কথাটা এরকমই। সময় যত বাড়ছে স্মরণের মানও তত বাড়ছে, আর সময়ের সাথে সাথে যেহেতু স্মরণও বাড়ছে তার মানে কি তোমার বেগের মানটা কনস্ট্যান্ট আছে। তুমি দেখো, তুমি মনে করো, তুমি একটা উদাহরণ দিই তোমাকে, তুমি বুঝতে পারো। তুমি মনে করো 5 সেকেন্ড সময়ে তুমি গেছো হচ্ছে 10 মিটার, তাহলে 10 সেকেন্ড সময়ে তুমি যদি যাও 12 মিটার, তাহলে কি এটা সমবেগ হবে? সমবেগ কিন্তু জীবনে হবে না। তোমাকে 10 সেকেন্ডে 20 মিটার যাইতে হবে, মানে যত সময় যাবে তোমাকে ওই একই হারে স্মরণ অতিক্রম করতে হবে বা স্মরণ ঘটাইতে হবে, তাহলেই তোমার ওটা সমবেগ হবে। আর এখানে ওইটাই হচ্ছে যে সময় যত বাড়ছে স্মরণটাও একই হারে বাড়ছে। এখানে যেই হারে স্মরণ বাড়তেছিল, এই বিন্দুতে যেই হারে স্মরণ বাড়তেছিল, বি বিন্দুতেও সেই হারেই স্মরণ বাড়তেছে, যার কারণে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তাহলে এক কথায় মনে রাখবা, যদি এটা একদম মানে উঠে যায়, উঠতে থাকে, সরল রেখা আকারে উঠতে থাকে, তাহলে এটা হবে মানে এই সম জিনিসটা থাকবে সাথে, সমবেগ হোক আর সমত্বরণ হোক। আমরা সামনে আমরা সমত্বরণও দেখব। আচ্ছা, তারপরে এই যে এই গ্রাফটার দিকে একটু খেয়াল করো। এই গ্রাফটা মনে করো মূল বিন্দু থেকে শুরু হয় না, একটা বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে তার শুরুতে একটা সরণ ছিল, তারপরে আবার এটা ওই যে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং এটা একটা সরল রেখা। সরল রেখা এখানেও সব সেম ব্যাখ্যাগুলো খাটবে, এবং সেম ব্যাখ্যাগুলো খাটার কারণে এটা আমাদের কিসের গ্রাফ হবে বলো তো? এটা আমাদের সমবেগের গ্রাফ হবে, সমবেগ। তুমি এই বিন্দুতে এই ঢাল পাবা, এই বিন্দুতেও সেম ঢাল পাবা, তার মানে কি যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করলে সেম ঢাল পাচ্ছ। আর আমরা যেহেতু জানি এস বনাম টি মানে হচ্ছে এস বাই টি, এবং যাকে আমরা বলি বেগ, এবং এটা এই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ধ্রুবক। আর যেহেতু ভি আমাদের ধ্রুবক, তার মানে আমরা বলতে পারবো কি সমবেগ, তার মানে এটা আমাদের সমবেগের গ্রাফ। বুঝতে পারছো 1 আর 2? হ্যাঁ বুঝছি। আচ্ছা, 3 নাম্বারটা দেখো। এবার 3 নাম্বারটা বোঝা আসলে খুবই সহজ। কেন সহজ আমি তোমাকে বুঝাই। দেখো 3 নাম্বারটা বোঝা আমাদের জন্য সহজ কেন। দেখো শুরুতে একটা সরণ ছিল, দেখো সময় বাড়তেছে কিন্তু সরণের মান কিন্তু সেম আছে। মনে করো এখানে সরণের মান হচ্ছে 5, তুমি এখানে সময়ের মান মনে করো আমাদের 2 সেকেন্ড, এখানে সময়ের মান মনে করো আমাদের 4 সেকেন্ড। দেখো আমরা যখন সময়টাকে 2 সেকেন্ড নিচ্ছি তখনও দেখছি সরণ 5ই আছে। আমরা যখন সময় 4 সেকেন্ড সময় অতিক্রম করছি, তার মানে এখানেও সরণটা 4ই আছে। তার মানে কি তার সরণ ঘটতেছে না, তার কি হচ্ছে বলো তো? সরণ ঘটছে না। আর সরণ না ঘটার অর্থ কি? এই যে এস বাই টি সমান তো ভি, কিন্তু এস এর মান কত? এখানে এস এর মান হচ্ছে আমাদের 0, আর এস এর মান তুমি 0 বসাও, তাহলে 0 বাই টি ইজ ইকুয়াল টু ভি। তার মানে কত? ভি সমান তুমি লিখতে পারবা 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হয়, তার মানে এখানে ভি 0। তার মানে এখানে কি বলতো? এটা হলো শূন্য বেগ। তার মানে এটাকে তুমি কি বলতে পারো বলো? এটাকে তুমি শূন্য বেগ বলতে পারো। এটা হচ্ছে আমাদের শূন্য বেগ, শূন্য বেগ, এটা শূন্য বেগ। আর এই ক্ষেত্রে তুমি যদি ঢাল নির্ণয় করো, দেখবা ঢালের মানটা তুমি পাচ্ছ 0। আমার কথা বুঝতে পারছো? তুমি দেখো এটা বুঝতে পারছো এটা কেন শূন্য বেগ? সময় যত অতিক্রান্ত হচ্ছে কিন্তু স্মরণ তো হচ্ছে না। দেখো এই ক্ষেত্রে সময় অতিক্রান্ত হচ্ছিল, স্মরণও হইতেছিল। যে কোনো একটা বিন্দু নিলে ওইটার জন্য আলাদা আলাদা সময়, আলাদা আলাদা স্মরণ পাচ্ছিল 1 আর 2 এর ক্ষেত্রে, কিন্তু 3 এর ক্ষেত্রে এসে তুমি দেখতেছো এখানে সময় অতিক্রান্ত হইলেও তার স্মরণ যা ছিল তাই থাকতেছে। তার মানে সে যেখানে ছিল সেখানেই দাঁড়ায় আছে। তার মানে সে যেখানে ছিল সেখানেই দাঁড়ায় আছে। আর সে যেখানে ছিল সেখানেই যদি দাঁড়ায় থাকে, তাহলে তার কি স্মরণ হচ্ছে না? স্মরণ না হলে তো তার বেগ থাকারও কোনো কথা না। বুঝতে পারছো? তার মানে এটা শূন্য বেগ। এটা কি বুঝতে পারছো? বলো বুঝছো কিনা? এগুলা কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা তারপরে এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা ফারদিন তুমি বুঝতে পারছো? আচ্ছা, তারপর 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে বস্তুটা আমাদের একটা নির্দিষ্ট সময় পর যাত্রা শুরু করছে, কিন্তু দেখো ওই মনে করো এটা আমাদের 5 সেকেন্ড সময় আর কি, 5 সেকেন্ড, আমরা সময় একক তো সেকেন্ড ব্যবহার করি। 5 সেকেন্ড সময়ে গিয়েই তার একবার স্মরণ হচ্ছে আমাদের এটা, একবার স্মরণ হচ্ছে এটা, মানে সময় অতিক্রান্ত হচ্ছে না কিন্তু তার স্মরণ ঠিকই হচ্ছে। সময় অতিক্রান্ত হচ্ছে না, স্মরণ ঠিকই হচ্ছে। এটা কি সম্ভব? মানে নর্মালি পৃথিবীতে কি এটা সম্ভব যে তার সময় অতিক্রান্ত হবে না কিন্তু স্মরণ হবে? বলো, তোমার সময় অতিক্রান্ত না হলে কি স্মরণ হওয়া সম্ভব? তুমি দেখো 5 সেকেন্ড সময়ে গিয়ে তুমি একবার স্মরণ পাচ্ছ হচ্ছে এটা, আবার 5 সেকেন্ড সময়ে গিয়েই স্মরণের মান পাচ্ছ এটা, আবার 5 সেকেন্ড সময়ে গিয়েই স্মরণের মান পাচ্ছ এটা। তার মানে কি দেখো সময় অতিক্রান্ত হচ্ছে না কিন্তু স্মরণের মান আস্তে আস্তে বাড়ছে। তুমি বলো নর্মালি পৃথিবীতে তো এটা হওয়া সম্ভব না। তুমি অন্য কোনো জগতে গেলে হয়তো সম্ভব হবে, কিন্তু আসলে এই ক্ষেত্রে সম্ভব না। তাহলে তুমি এখানে নর্মালি লিখবা কি বলো তো? সম্ভব নয়, সম্ভব নয়।
আসো তারপরে এটা দেখি এটা আমাদের কেমন হইতে পারে। এটা দেখো, এটার ক্ষেত্রে নর্মালি আমাদের শুরুতে যেটা এখানে মানে সময়ও শূন্য, সরণও শূন্য, তার মানে আমাদের এখানে টি এর মান তো শূন্য, কিন্তু এখানে সরণের একটা মান পাচ্ছ। টি টি যেগুলো জিরোতে সরণের একটা মান থাকছে, তখন দেখো টাইমের মান আস্তে আস্তে বাড়লে সরণের মানটা আস্তে আস্তে কমছে, টাইমের মান বাড়ছে সরণের মান কমছে, টাইমের মান বাড়ছে সরণের মান কমছে। কিভাবে কমছে আসলে তোমাকে আমি আরেকটু দেখাই। দেখো এখানে আমাদের এতটুকু সরণের মান, এখানে আমাদের এতটুকু সরণের মান, মানে এটা আমাদের ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে এটাই আমাদের সরণের মান, বুঝছো? আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের এতটুকু সরণের মান, আচ্ছা আর এখানে সময় আমাদের এতটুকু, এখানে আমাদের এতটুকু, আর এখানে আমাদের এতটুকু। দেখো তাহলে আমাদের সময়ের মান যদিও বাড়ছে সরণের মানটা আস্তে আস্তে কমছে। সময় বাড়লে যদি সরণের মান কমে, এখানেও কিন্তু বেগ পাওয়া সম্ভব। দেখো সরণের মান বাড়তেও পারে কমতেও পারে, কারণ এটা একটা ভেক্টর রাশি। যদি এটা দূরত্ব হইতো, এটা যদি তোমাকে যদি বলে দেয় যে এস দ্বারা আমরা দূরত্ব বুঝতেছি, তোমাকে যদি বলে দেয় এস দ্বারা আমরা দূরত্ব বুঝতেছি, তখন কিন্তু এটা আবার সম্ভব হবে না। কেন? কারণ সময় যত বাড়বে সাথে সাথে দূরত্বকেও বাড়তে হবে, দূরত্ব কিন্তু কমে না, কিন্তু সময় যত বাড়ছে সরণ কমতেছে, এটা সম্ভব হয়। তার মানে আমি তোমাকে এখানে থেকে দুইটা কথা লিখে দিই, যদি এস দ্বারা দূরত্ব বোঝাই, এস সমান যদি দূরত্ব হয়, তাহলে এই গ্রাফটা হলো সম্ভব নয়, সম্ভব নয়। কারণ দেখো সময় বাড়ার সাথে সাথে আমাদের দূরত্ব কমছে, এরকম সম্ভব নয়। কিন্তু এস যদি আমাদের সরণ হয়, এস যদি আমাদের সরণ হয়, এটা আমাদের আবার সম্ভব। আর এখানে সম্ভব হলে এটা দ্বারা তোমাকে বোঝাবে হচ্ছে বেগের মান আস্তে আস্তে কমছে, বেগের মান কমছে, বেগের মান সমহারে কমছে। হ্যাঁ, বেগের মান সমহারে কমছে, সমহারে কমছে। এবার তুমি দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে 5টা গ্রাফ নিয়ে কথা বললাম সবগুলোতেই আমাদের ছিল হচ্ছে, যতগুলো গ্রাফ নিয়ে কথা বললাম সবগুলোতেই ছিল হচ্ছে আমাদের সরল রেখা। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা। সরল রেখা তো সম্পর্কে তোমরা কোথায় ভালো ধারণা পাবা? ওই স্থানাঙ্ক জ্যামিতিতে। এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। কিন্তু এবার আসো এই যে এই গ্রাফটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা একটা বক্ররেখা। এখন বক্ররেখার ঢাল নির্ণয়ের প্রসেস হচ্ছে, তুমি বক্ররেখার যেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাও, তুমি বক্ররেখার যেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাও, তুমি বক্ররেখার যেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাও সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকাবা। মনে করো আমি এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, তাহলে এই বিন্দুতে আমাকে একটা এরকম স্পর্শক আঁকাইতে হবে। আর মনে করো আমি এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, মনে করো আমার এই বিন্দুতে ঢাল নির্ণয় করার ইচ্ছা আছে, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এই বিন্দুতে একটা এরকম স্পর্শক আঁকাইতে হবে। তারপরে দেখো সরল মানে এই যে আমাদের মেইন যেই গ্রাফ সেটা বক্ররেখা হইলেও আমরা যেই স্পর্শক আঁকাইলাম সেটা তো সরল রেখা, তারপরে সেই সরল রেখার আমরা ঢাল নির্ণয় করি। তার মানে বক্ররেখার ঢাল বলতে আমরা কি বুঝি? বক্ররেখার ঢাল বলতে বুঝি তার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। স্পর্শক হচ্ছে সরলরেখা, তার মানে আমরা যদি ঢাল নির্ণয় করতে চাই আমরা সরলরেখারই ঢাল নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের যদি সরলরেখা না দেওয়া থাকে, আমাদের যদি বক্ররেখা দেওয়া থাকে, তাহলে আমরা কি করি? আমরা সেই বক্ররেখার যে কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দুতে আমরা কি করি? সেই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করি, মানে স্পর্শক আঁকাই, সেই স্পর্শকের ঢাল নির্ণয় করি। বুঝছো? আচ্ছা, তার মানে আমরা এখানে বলবো সরলরেখা বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বলতে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বলে। বক্ররেখার যে কোনো বিন্দুতে, কাল থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব, যে কোনো বিন্দুতে ঢাল বলতে বোঝাই, যে কোনো বিন্দুতে ঢাল বলতে বুঝাই ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের, দেখছো স্পর্শক বানান লিখতেছি, স্পর্শকের ঢাল। এটাই হচ্ছে কথা। এখন মনে করো স্পর্শকের ঢালের উপর ডিপেন্ড করবে এটা আমাদের সমবেগ হবে নাকি অসমবেগ হবে, এটাই। আর বক্ররেখার ঢাল মানে এটা অসমবেগ, কারণ কি কোনো সময় এখানে বেগের মানটা বাড়বে, কোনো সময় কমবে। মনে করো যে শুরুতে উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে বেগের মান বাড়ছে, আবার নিচের দিকে নামছে, তার মানে এখানে বেগের মান কমছে, আবার উপরের দিকে উঠছে, বেগের মান বাড়ছে, নিচে নামছে, বেগের মান কমছে, আবার উপরে উঠছে, বেগের মান বাড়ছে। মানে কোনো জায়গায় বাড়ছে কমছে বাড়ছে কমছে, এরকম হইলে এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা অসমবেগ বলি। বুঝছো? তার মানে এটা আমাদের অসমবেগের গ্রাফ, এটাকে আমরা বলবো হচ্ছে এটা আমাদের অসমবেগের গ্রাফ। এটা আমাদের হচ্ছে অসমবেগের গ্রাফ, অসমবেগের গ্রাফ। ওকে,
বলো এইখানে 6টা গ্রাফের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে কিনা, থাকলে আমাকে এখনই বলবা। বলো দেখি। 5 নাম্বার চিত্র আর বন্ধ গ্রাফ। ঠিক আছে, 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার গ্রাফটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের এস দ্বারা নর্মালি আমরা সরণ বুঝি, কিন্তু প্রশ্নে কোনো কোনো সময় বলে দিতে পারে যে এখানে আমরা দূরত্ব বনাম সময়ের গ্রাফ করতেছি, তাহলে 5 নাম্বার গ্রাফটা আসলে কোনোদিন পরীক্ষায় আসে না, তবে আমি আঁকাইছি তাই দেখাই দিয়েছি যে যদি এটা আস্তে আস্তে নিচের দিকে নামে, এর অর্থ হচ্ছে এটা যদি তুমি যদি দূরত্ব ধরো, তাহলে দেখো দূরত্বের মান তো আস্তে আস্তে কমতে পারে না, কারণ তুমি যত সামনের দিকে যাবা তোমার মোট অতিক্রান্ত পথ বাড়বে, তার মানে তোমার দূরত্ব বাড়তেছে। কিন্তু সরণের মান কোনো সময় কমতে পারে, কোনো সময় বাড়তে পারে, এটা তো যেহেতু ভেক্টর রাশি এটার দিকের উপর ডিপেন্ড করে, এটা যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু সরণের মান অলওয়েজ বাড়বে, এটা কখনো কমবে না। তার মানে এটাকে তুমি যদি দূরত্ব ধরো, তার মানে কি এটা সম্ভব নয়, কারণ কি সময় যত বাড়ছে সরণের মানটা দেখো আস্তে আস্তে কমছে। এখানে সময় বাড়লো কিন্তু সরণের মান তো এখানে এতটুকু, আর এখানে যখন আসবা সময় বাড়লো কিন্তু সরণের মান এখানে এতটুকু। তার মানে এটা যদি মনে করো আমাদের 2 মিটার, এটা আমাদের মনে করো 4 মিটার, এটা আমাদের মনে করো 6 মিটার, তার মানে টি সমান 0 সেকেন্ড সময় তার সরণ ছিল হচ্ছে 6, তারপরে এটা মনে করো আরেকটা সময় এখানে এসে তার সরণ হয়েছে 4, এখানে এসে সরণ হয়েছে 2, তার মানে দেখো সময় বাড়লেও সরণের মান কমছে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কিন্তু আসলে এরকম হওয়া সম্ভব না। যার কারণে আমি লিখেছি যদি এর সমান যদি দূরত্ব হয় তাহলে এই গ্রাফটা হওয়া সম্ভব না, আর এর সমান যদি সরণ হয় তাহলে এই গ্রাফটা হওয়া সম্ভব। আর এক্ষেত্রে আমাদের বোঝাচ্ছে যে বেগের মানটা সমহারে কমছে, বেগের মানটা সমহারে কমছে, এই ক্ষেত্রে বেগের মান বাড়ছে, এই ক্ষেত্রে বেগের মান বাড়ছে, এখানে বেগই নাই, এখানে এটা সম্ভবই না, আর এটা সম্ভব এক ক্ষেত্রে সম্ভব আর এক ক্ষেত্রে সম্ভব না, আর এটা আমাদের অসমবেগ বোঝায়। বুঝাইছো কিনা? আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝাইছি, মানে যতটুকু দরকার আর কি, এতটুকুই তোমার পরীক্ষার জন্য দরকার। তুমি যদি এই স্লাইডটা বুঝতে পারো, এরপরে আরেকটা স্লাইড এরকম হবে, ওটা বুঝতে পারলেই মনে করো তুমি শেষ, মানে তুমি শেষ মানে তোমার এই অধ্যায়ের গতি অধ্যায় সম্পর্কিত গ্রাফগুলো শেষ। এরপরে আসবে হচ্ছে ভি বনাম সময়। তো তুমি বলো ভি বনাম সময়ও আমাদের নিশ্চয়ই ওরকম কিছু গ্রাফ আসবে নাকি আসবে না? অবশ্যই ওরকম কিছু গ্রাফই আসবে। তো আসলে ওরকম কিছু গ্রাফ আমরা আবার আঁকাই ফেলি, তারপরে এই গ্রাফগুলো নিয়ে কথা বলবো, দেখবা কোনো জায়গায় হবে সমতরণ, কোনো সময় কোনো জায়গায় হবে সমবেগ, এরকমই আর কি। তো আসো আমরা আঁকাই আলাই। তো প্রথমত আমাদের একটা অক্ষ, তারপরে এখানে আমাদের আর একটা অক্ষ, কিন্তু এটা তো আমাদের উল্টো হয়ে গেল, এটা আমাদের আর একটা অক্ষ গেল। তারপর এটাকে আমরা কপি করব, 6টা কপি করলাম, আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানেও আমরা ওরকম 6টা গ্রাফই পাবো আর কি। 6টা গ্রাফের মধ্যে দেখবা সব চলে আসছে। এবার আসো আমরা প্রথমত মূলবিন্দু চিহ্নিত করব, এটা আমাদের মূলবিন্দু। এটা মূলবিন্দু মানে কি, এখানে সব কিছু শূন্য, এখানে আমাদের বেগের ভি এর মানও শূন্য হবে, টি এর মানও শূন্য হবে, মানে এক্স এর মানও শূন্য হবে, ওয়াই এর মানও শূন্য হবে, এক কথায় এটাও আমাদের শূন্য মূলবিন্দু আর কি। এটাও আমাদের শূন্য, এটাও আমাদের শূন্য, এটাও আমাদের শূন্য, এটাও আমাদের শূন্য। ওকে, ভালো কথা। আর এখানে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা আমাদের এক্স অক্ষ। আর দেখো আমরা অলরেডি বলে দিয়েছি প্রথমে যে থাকে তাকে আমরা ওয়াই হিসাবে ধরি, তারপরে যে থাকে তাকে আমরা এক্স হিসাবে ধরি। তাহলে বলো এখানে ওয়াই অক্ষে কাকে বসাবা, ভি নাকি টি? বুঝে গেছো? এই ওয়াই অক্ষে কাকে বসাইতে হবে? ভি কে বসাইতে হবে। আর এক্স অক্ষে আমরা বসাবো টি কে। তাহলে প্রত্যেকটা এক্স অক্ষে আমাদের টি বসবে। আসলে হবে এক্স অক্ষে আমরা টি লিখে দিই, এখানে টি লিখলাম, এখানে টি লিখলাম, এখানে টি লিখলাম। খাতায় এভাবে একটু সুন্দরভাবে লিখে রাখবো, আমি তো ক্লাস দিয়েই দিব, সেই ক্লাস দেখে সুন্দরভাবে খাতায় এগুলো একটু লিখে রাখবা, আঁকাই রাখবা, পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হবে। তুমি এরকমভাবে সবগুলোকে এক জায়গায় আসলে পাবা না, এক এক জায়গায় এক একটা পাবা। তো এক জায়গায় পাওয়া কোথায় পাবা? এই যে ক্লাস করলে পাবা, এই আর কি। তা আসো তারপরে দেখি, তারপরে আমাদের এখানে ওইরকম কিছু গ্রাফ সম্ভব। আমরা আসো যে এই গ্রাফগুলো সম্ভব। প্রথমত এটা এইভাবে বাড়তে পারে, তারপরে কি হইতে পারে, এটাকে আমরা একটু উপর থেকে বাড়াইতে পারি, এরকম হইতে পারে। তারপরে এটা একদম সমান সমান হইতে পারে, খুবই ভালো কথা। তারপরে এটা এইভাবে কমতে পারে, খুবই ভালো কথা। তারপরে কি হইতে পারে, তারপরে এটা মনে করো না না, এটা আগে আমরা একটুখানি আগে খাড়া করে দিই, তারপরে কমাবো, সিকোয়েন্স থাকবে আগের মতো। তারপরে এটাকে কমাইতে পারি, আর তারপরে এই যে একবারে একটা বক্ররেখা হইতে পারে আর কি আগের মতো। মনে করো এখান থেকে এটা বাড়লো কমলো বাড়লো, এরকম হইতে পারে। এখানে ওই 6টা গ্রাফ হইতে পারে। তোমরা বুঝছো আগের মতোই কিন্তু 6টা গ্রাফই আঁকছি। মানে আমি তোমাকে চাচ্ছি পড়াশোনাটাকে একটু গুছাই ছোট করে দিতে। পড়াশোনা তো তুমি যেখানেই করো একবারে ঠিক,
কিন্তু পড়াশোনাকে গুছায়ে ছোট করে এনে পরীক্ষার আগের রাতে তুমি যে অধ্যায়টা এর আগে 1 মাস ধরে পড়ছো সেই অধ্যায়টাকে তোমাকে 1 ঘন্টা রিভাইজ করতে হবে। এটাই হচ্ছে কাজ পরীক্ষার আগের রাতে। তো সেই কাজটাই করার আমি তোমাকে চেষ্টায় আছি যে সেই কাজটুকু করে দিই। এখন তুমি যতটুকু শিখে নিবা পরীক্ষার আগের রাতে, তো তোমাকে কি তোমার এই 6টা চিত্রতে একটা পেজেই থাকবে, ওই একটা পেজ রিভাইজ করতে তোমার সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে, এই হচ্ছে কথা। তো তাহলে দেখো এখানে কি, দেখো তো সময় যত বাড়ছে বেগের মান আস্তে আস্তে বাড়ছে, তাই না? দেখো এখানে সময় এখানে এতটুকু, তার মানে এই জায়গাটায় বেগের মানে এতটুকু। তার মানে কি, তুমি দেখো যে কোনো একটা বিন্দু নিবা, ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানবা, ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানবা। ওই এক্স অক্ষের উপরে যে লম্ব টানলা, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো এটা হবে এক্স এর মান, আর ওইখান থেকে ওয়াই অক্ষের উপরে যে লম্ব টানলা, ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করবে এটা হবে ওয়াই এর মান। আর এখানে এক্স অক্ষে আছে টি, তার মানে এক্স এর মান বলতে বোঝাবে সময়ের মান, মানে টি এর মান। আর যেহেতু ওয়াই অক্ষে আছে ভি, সেখানে ওয়াই এর মান বলতে বোঝাবে ভি এর মান। বুঝতে পারছো? দেখো সময় যত বাড়ছে আমাদের ওখানে বেগের মান বাড়ছে, সময় যত বাড়ছে বেগের মান বাড়ছে, সময় যত বাড়ছে বেগের মান বাড়ছে। আর সময় যত বাড়ে বেগের মান যত বাড়ে, তাহলে এটাকে কি বলবা? সমান সময়ে সমান বেগ বাড়তেছে। আর তার মানে কি, বেগ যত বাড়বে তাকে আমরা কি বেগ বলবো বলো তো? তাহলে এটাকে আমরা বলতে পারবো না যে এটা আমাদের কি বলো তো? আসো তোমাকে আমি দেখাই, এটা আমি তোমাকে দেখাই। এটা আমরা দেখো, আমরা যখন বলছি যে আমাদের এটা হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ, ভি বনাম টি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ভি বাই টি। আর ভি বাই টি মানেই তো ত্বরণ। তার মানে এখানে আমাদের যেই 6টা গ্রাফ আছে, এই 6টা গ্রাফ হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। আর প্রথমটা যেহেতু বলতেছে সমহারে বাড়তেছে, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের সমত্বরণের গ্রাফ। এটা আমাদের কার গ্রাফ বলো তো? এটা আমাদের কার গ্রাফ? তাহলে এটা আমাদের সমত্বরণের গ্রাফ। হ্যাঁ, এটা আমাদের সমত্বরণের গ্রাফ, এটা আমাদের সমত্বরণের গ্রাফ। তার মানে কোনো জায়গায় যদি একটা সরলরেখা দেখো উপরের দিকে উঠছে, তার মানে তুমি বুঝে যাবা এখানে সমত্বরণের গ্রাফ। তার মানে কি, তুমি মনে করো এই যে এখানে আর কি, আমি তোমাকে একটু দেখাই। মনে করো এখানে আমাদের যে সময়ের মান, এখান থেকে তুমি যদি লম্ব টানো ওয়াই অক্ষের উপরে, এখানে একটা তুমি কিসের মান পাবা? এখানে বেগের একটা মান পাবা। তুমি সময়ের মান আরো বাড়ায় নাও, তাহলে এখানের জন্য আরেকটা বেগের মান পাবা। তাহলে দেখো তুমি সময় যত বাড়ছে বেগটাও সেই সমহারেই বাড়তেছে। মানে এখানে এক কথায় তুমি যদি ঢাল নির্ণয় করো, ঢালটা কনস্ট্যান্ট পাবা। মানে এক কথায় ভি বাই টি সমান তো আমাদের এখানে এ, আর এখানে ওয়াই বাই এক্সকেই তো আমরা ঢাল বলি। আর যে আমি লিখে দিলাম একটু আগে যে ওয়াই বাই এক্স মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, এক কথায় ওয়াই বাই এক্সকে তো আমরা ঢাল বলি। আর এখানে ঢালটা তুমি যদি নির্ণয় করো, তুমি দেখবা এখানে এই ঢালটা পাওয়া হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, সবসময় সমান, মানে ধ্রুবক। আর যেহেতু ধ্রুবক পাচ্ছ, তার অর্থই হচ্ছে যে এটা হচ্ছে সমত্বরণ। আচ্ছা, একই কথা, এটা মূলবিন্দু থেকে শুরু হয় নাই, একটু মূলবিন্দুর উপর থেকে শুরু হয়েছে। যদিও মূলবিন্দুর উপর থেকে শুরু হয়েছে, এটা তো একটা সরলরেখা এবং উপরের দিকে উঠতেছে। তার মানে তুমি এটাও বলতে পারবে এটা আমাদের কি বলতো? এটা আমাদের সমত্বরণ। সমত্বরণ এক কথায় ওয়াই ভি ভার্সেস টি গ্রাফ দ্বারা আমরা আসলে বুঝি হচ্ছে এটা আমাদের ত্বরণের গ্রাফ। তাহলে এখন কথা হচ্ছে কি ধরনের ত্বরণ? প্রথমটাও সমত্বরণ যেহেতু উপরের দিকে উঠছে, দ্বিতীয়টাও তো উপরের দিকে উঠছে, তাহলে এটাও সমত্বরণ। এবার আসলে তৃতীয়টা বোঝা সহজ। দেখো এটা হচ্ছে বেগের মানটা আসলে নির্দিষ্ট, এখানে যা বেগের মান এখানেও তাই বেগের মান, এখানেও তাই বেগের মান। তাহলে তুমি বলো তো, তুমি এ ভি বাই টি সমান কি জানতেছো? ভি বাই টি সমান জানতেছো এ, তাই না? তার মানে আমরা এটাকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। এ ইজ ইকুয়াল টু ভি বাই টি বোঝার সুবিধার্থে দেখো ত্বরণের মান সবসময় সেম থাকতেছে। আর বেগ মানে কি বলতো? ওই যে আমরা ত্বরণ সমান জানি হচ্ছে একটা বেগ মানে আদি বেগ মাইনাস শেষ বেগ, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ। কি ভুলভাল বলতেছি? তাহলে দেখো তোমার এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে। তুমি মনে করো এখানে এটা ধরলা শুরুর বেগ, তাহলে এটা আমাদের কি? এটা আমাদের ইউ, আর এটা আমাদের শেষের বেগ, তাহলে এটা আমাদের ভি। তাহলে তুমি বলো ইউ আর ভি এর মান এক কি এক না? কারণ এটা তো একই মান। দেখো এখানে তুমি যেই মান পাচ্ছ এখানেও সেম মান পাচ্ছ, তার মানে ইউ এর মানও যা ভি এর মানও তাই। তাহলে তুমি এখানে লিখতে পারবা না যে ইউ ইজ ইকুয়াল টু ভি? তাহলে তুমি এখানে মান বসায় দাও, ভি এর মানও ইউ, ভি এর মান তো ইউ, তাই না? ভি এর মান তাহলে তুমি বসাবা ইউ, আর ইউ এর মান তো ইউই, না নিচে টি, তাহলে এখানে আসে হচ্ছে 0। তাহলে দেখো এখানে তুমি মানটা পাচ্ছ কত বলো তো? মানটা পাচ্ছ 0। আর মান 0 পাওয়ার অর্থ কি বলো? মান 0 পাওয়ার অর্থ কি? মান 0 পাওয়ার অর্থ হচ্ছে এটা আমাদের শূন্য ত্বরণ। এটা আমাদের কি? এটা আমাদের কি বলো তো? এটা আমাদের কি বলো? শূন্য ত্বরণ। এখন শূন্য ত্বরণ মানে কি? শূন্য ত্বরণ তো ভাই কোনোদিন নাম শুনিনি, আপনি প্রথম বললেন, তো আপনি বলি দেন যে শূন্য ত্বরণ মানে কি? আমি তোমাকে বলি, এটা হচ্ছে আমাদের শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ। আর শূন্য ত্বরণ মানে কি বলো তো? এখানে কোনো ত্বরণ নাই, মানে শূন্য ত্বরণ অর্থ হচ্ছে ত্বরণ নাই।
আর ত্বরণ না থাকা মানে কি, সে সমবেগে চলতেছে। দেখো বেগের মান সবসময় সেম, তার মানে কি সে সমবেগে চলতেছে, তার মানে সমবেগের গ্রাফ এটা, সমবেগ। তার মানে তোমাকে এখন খেয়াল রাখতে হবে সমবেগের গ্রাফ কিন্তু দেখো এখানে সমবেগের গ্রাফ ছিল এটা, যখন আমাদের, তাহলে আমি তোমাকে একটু সহজভাবে বলি, এস ভার্সেস টি এর গ্রাফে এটা আমাদের সমবেগ বোঝায়, আর ভি ভার্সেস টি এর গ্রাফে এরকম একটা যদি ওই সমান্তরাল লেখা থাকে সেটা আমাদের সমবেগ বোঝায়। পার্থক্য বুঝতে পারছো? বলো পার্থক্য বুঝতে পারছো? আমার তোমাকে খেয়াল রাখতে হবে, তোমার যদি এরকম মানে আমাদের গতি লেখচিত্র সম্পর্কিত প্রশ্ন আসে, প্রথমে খেয়াল করবো ওটা ভি ভার্সেস টি নাকি এস ভার্সেস টি। যদি ভি ভার্সেস টি হয় তাহলে ভি ভার্সেস টি এর মতো করে ভাববা, যদি এস ভার্সেস টি হয় তাহলে এস ভার্সেস টি এর মতো করে ভাববা। ক্লিয়ার? বুঝতে পারছো কি বুঝতে পারো না বলো তো? বুঝছি। আচ্ছা দেখো এখানে এটা সম্ভব না, কেন? কারণ টি এর মানটা নির্দিষ্ট, মানে এখানে টি এর মান বাড়ছে না, কিন্তু ভি এর মান দেখো বাড়ছে। একই সময়ে ভি এর মান 4-5টা, মানে 4-5টা না, তুমি অসংখ্য পাবা আর কি। তুমি এখানে অসংখ্য বিন্দু নিতে পারবা, অসংখ্য বিন্দু নিলে অসংখ্য ভি এর মান পাবা। তো তুমি বলো এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব না। তো দেখো তুমি কিন্তু বুঝে যাচ্ছ যে এটা সম্ভব না। এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা এই অক্ষে বরাবর টি এর মান, এই অক্ষে বরাবর ভি এর মান। তাহলে দেখো ভি এর শুরুতে একটা মান আছে, আমরা একটু কালিটা সাদা কালি ব্যবহার করি। দেখো শুরুতে একটা মান আছে এবং টাইম যত বাড়ছে ভি এর মানটা আস্তে আস্তে কমছে, টাইম যত বাড়ছে ভি এর মানটা আস্তে আস্তে কমছে। যদি দেখো সময়ের সাথে সাথে বেগের মান কমে, তাহলে তুমি সেটাকে কি বলো? সময়ের সাথে সাথে বেগের মান কমলে তুমি সেটাকে কি বলো? এতদিন ধরে পড়াচ্ছি, সময়ের সাথে সাথে বেগের মান যদি বাড়ে সেটাকে তুমি বলো সমত্বরণ, সময়ের সাথে সাথে বেগের মান কমলে সেটাকে তুমি বলো সমমন্দন। মনে নাই? এই মনে নাই? সময়ের সাথে সাথে বেগের মান কমছে, তাই না? এখানে বুঝতে পারছো না? সময়ের সাথে সাথে বেগের মান কমছে, বেগের মান কমছে। আর সময়ের সাথে সাথে যদি বেগের মান কমে তুমি তো সেটাকে সমমন্দনই বলো, মানে এক কথায় মন্দন বলো, তাই না? বুঝো নাই? বুঝছো? ওকে, এবার তাহলে বলো বক্ররেখার ক্ষেত্রে কি করতে হয়? আমরা বক্ররেখার তো ঢাল নির্ণয় করতে পারি না, বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারি। তার মানে আমরা এখন প্রথমে নির্দিষ্ট করবো যে কোন বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, এই বিন্দু নাকি এই বিন্দু নাকি এই বিন্দু, মানে কোন বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাও সেটা তুমি আগে ঠিক করবা। তারপরে কি করবা, ওই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকাবা। ওই বিন্দুতে তুমি স্পর্শক মানে কি, সেই শুধু স্পর্শ করে চলে যাবে, ছেদ করবে না। এই বিন্দুতে একটা ঢাল আঁকালে এই যে এখন তুমি এই স্পর্শকের ঢাল নির্ণয় করবা, তাহলে তুমি বুঝে যাবা যে ওই বিন্দুতে তোমার ত্বরণের মান কেমন, ত্বরণের মান বাড়ছে নাকি কমছে নাকি নাইকো, এরকম কিছু। তাহলে এটা তুমি হায়ার ক্লাসে উঠলে আরো ভালোভাবে শিখবা। আমি তোমাকে বলে দিই, প্রথমত দেখো, প্রথমত বেগের মানটা বাড়ছে, তার মানে এখানে আমাদের ত্বরণ আছে। তারপরে বেগের মানটা কমছে, দেখো এখানে বেগের মানটা কমছে, তার মানে এখানে আমাদের আছে হচ্ছে মন্দন, ঠিক আছে? তারপর দেখো বেগের মানটা আবার বাড়ছে, তার মানে ত্বরণ, আবার কমছে মানে মন্দন, আবার বাড়ছে মানে ত্বরণ। ওকে, বুঝতে পারলা? তার মানে এটা হচ্ছে আমাদের ওই যে, এটা আমাদের হচ্ছে অসমত্বরণ, এক কথায় হচ্ছে অসমত্বরণের গ্রাফ। ত্বরণের মানটা কোনো জায়গায় সমান না, তার মানে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে অসমত্বরণের গ্রাফ, অসমত্বরণ এর গ্রাফ। তুমি বলো এই 6টা গ্রাফ তুমি বুঝেছো কিনা? একই রকম আগের মতোই। এখন বলো তুমি বুঝেছো কিনা, বোঝো নাই? এই 6টা গ্রাফ আর এই 6টা গ্রাফ বুঝেছো? ঠিক আছে, এবার আমাদের আর একটা স্লাইডই লাগবে শিখতে, তারপরে দেখবা আমরা আসলে সবকিছু শিখে ফেলছি। এখন তোমাকে আমি আরেকটা কথা লিখে দিব, তারপরে কথাটা ব্যাখ্যা করে দিব। আমার সাথে সাথে চাইলে লিখতে পারো, সেটা হচ্ছে যে এরকম, বেগ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে। এখন কিভাবে ভাই? আপনি তো বললেন যে বেগ বনাম সময়ের লেখচিত্র সরণ নির্দেশ করে, তো সেটা কিভাবে? আসো তোমাকে আমি একটু ব্যাখ্যা করে দিই। মনে করো এটা আমাদের একটা অক্ষ, এটা আমাদের আর একটা অক্ষ। তো আমি প্রথমে কি বলেছি দেখো তো, বেগ বনাম সময় না, তার মানে কি এখন উভয় অক্ষে কাকে বসাবা?
ওই অক্ষে বেগকে বসাবা, আর এক্স অক্ষে কাকে বসাবা, সময়কে বসাবা, কারণ বেগ বনাম সময় বলছি, তার মানে এটা আমাদের ওয়াই এর মান হবে, এটা আমাদের এক্স এর মান হবে, বসাইলাম। এখন এই গ্রাফের কি ক্ষেত্রফল, মনে করো একটা গ্রাফ নিলাম, এরকম একটা গ্রাফ নিলাম, তো এই গ্রাফের যে ক্ষেত্রফল, এখন এই গ্রাফের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এটাকে আবদ্ধ করতে হবে না, আবদ্ধ না করলে কি ক্ষেত্রফল পাওয়া যায়, আর সেটাকে আবদ্ধ করে দিলাম, এখান থেকে একটা এক্স অক্ষের উপরে লম্ব টেনে দিলাম, তাহলে এটা আবদ্ধ হয়ে গেল। এখন এই যে এই গ্রাফের মনে করো এখানে একটা কি তৈরি হলো বলো তো, এখানে কি তৈরি হলো, একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, আয়তক্ষেত্র। এখন তুমি বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, ছোটবেলায় থেকে পড়ে আসতেছো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলো। দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, থ্যাংক ইউ। আয়তক্ষেত্রে ভয় পাবা কেন, যেটা জানো সেটা সাহস করে বলে দিবা, দেখবা হয়ে গেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমার কি মনে হয় তুমি ছোটবেলায় থেকে যা শিখছো সবই ভুল? সব ভুল না, কিছু কিছু জিনিস ভুল, তো সেই ভুলগুলোই তো আস্তে আস্তে সংশোধন হবে। তুমি যদি ছোটবেলায় সব শিখে ফেলো তাহলে বড় হলে কি শিখবা? তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখান থেকে এতটুকু আমাদের কিসের মান বলো তো, এটা আমাদের দৈর্ঘ্যের মান, তাই তো? আর এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা বলতে পারি এটা আমাদের প্রস্থের মান। তুমি বলো এই দৈর্ঘ্য বরাবর কে আছে, ভি আছে না? আচ্ছা, তার মানে এই এখন দৈর্ঘ্য বরাবর ভি বসাতে পারবা। আর প্রস্থ বরাবর কে আছে দেখো তো, সময় আছে না? তার মানে এখানে প্রস্থ বরাবর সময়। তার মানে তুমি দেখো তো, তুমি একটা সূত্র শিখেছিলে না, এস ইজিক্যাল টু ভি বাই টি, এস ইজিক্যাল টু ভিটি, অথবা তুমি আগে এরকম লিখো যে আমরা শিখেছিলাম যে ভি ইজিক্যাল টু এস বাই টি। তার মানে এখান থেকে তুমি লিখতে পারবা এস ইজিক্যাল টু ভিটি, তাই তো? এস ইজিক্যাল টু ভিটি, তুমি লিখতে পারবা না এটা? এটা লিখতে পারবা? আচ্ছা, এটা যদি লিখতে পারো তাহলে ভি ইন্টু টি এর জায়গায় তুমি কি লিখতে পারবা, রিপ্লেস করে এস লিখতে পারবা, পারবা না? তাহলে দেখো এই যে ক্ষেত্রফল, এটাই তো আমাদের বেগ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল, সেটাই আমাদের সরণ নির্দেশ করতেছে, বুঝেছো? এটা আমাদের কি নির্দেশ করতেছে, সরণ নির্দেশ করতেছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার যে বেগ বনাম সময়ের লেখচিত্র সরণ নির্দেশ করে? তাহলে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তুমি এখান থেকে করবা। মনে করো এটা আমাদের একটা অক্ষ, তারপরে মনে করো এটা আমাদের আর একটা অক্ষ, একটা হোমওয়ার্ক দিচ্ছে আর কি, এটা আমি করে দিব না, এটা আমার ওই যে সিকিউর প্লে লিস্টে করানো আছে আর কি, আমার তো টেনশন নাই, আমি তো সব করেই রাখছি, এমন না যে না করায় তোমাকে হোমওয়ার্ক দিতেছি। এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের মূল বিন্দু, আসলে মূল বিন্দুটা দিয়ে দিই, এটা আমাদের ধরো মূল বিন্দু। এখন প্রথমত একটা গ্রাফ এখান থেকে এইভাবে উঠবে, এখান থেকে এইভাবে উঠবে, তারপরে কি হবে, এটা এরকম মনে করো সমানে যাবে, এখান থেকে একদম সমানে যাবে, তারপরে এখান থেকে এটা এভাবে নামবে ধরো, ঠিক আছে? এখন তোমাকে আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র। তার মানে বুঝতে পারছো এর যে ক্ষেত্রফল হবে সেটা দ্বারা কি বোঝাবে, এর যে ক্ষেত্রফল হবে সেটা দ্বারা আমাদের সরণ বোঝাবে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে নিম্নোক্ত ক্ষেত্রে সরণ কত হবে, নিচের লেখচিত্র হতে সরণ নির্ণয় করো। আমি এই ধরনের প্রশ্ন করাইছি কিন্তু আমাদের ওই সিকিউর প্লে লিস্টে, মানে গাণিতিক সমস্যার প্লে লিস্টে। তার মানে ভয় নাই যে আমি কেন করে দিচ্ছি না, ওটা করলে এটা পারবা, হ্যাঁ, সরণ নির্ণয় করো। এখন তোমাকে এটা এরকম দিলেই হবে না, তোমাকে কিছু মান দিয়ে দিতে হবে। যেমন মনে করো এই পয়েন্টে আমাদের সময়ের মান দিতে হবে, এই পয়েন্টে আমাদের সময়ের মান দিতে হবে, এখানে সময়ের মান দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের এই যে এইখানে আমাদের সময়ের মান দিতে হবে, এখানে আমাদের বেগের মান দিতে হবে, আর এতটুকু দিলেই মনে করো হয়ে যাবে। মনে করো এখানে আমি বেগের মান দিলাম হচ্ছে আমাদের 15, এখানে আমাদের বেগের মান আমি দিলাম হচ্ছে 15, এখানে সময়ের মান দিলাম মনে করো আমাদের 5 সেকেন্ড, এখানে দিলাম 15 সেকেন্ড, এখানে দিলাম 20 সেকেন্ড, আর এখানে তো সব শূন্য। এতটুকু তথ্য দিলে এটা সমাধান করা সম্ভব। আমি তোমাকে বলে দিই কীভাবে সমাধান করবা। দেখো তো এটা একটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে কি হয় না, আমি তোমাকে ছোটো করে সমাধানও করে দিই। প্রথমত একটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, তারপরে একটা আয়ততে বিভক্ত হয়েছে, তারপরে আরেকটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, হয়নি? হয়েছে? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। এখন তুমি এটাকে সলভ করবা কিভাবে, আসলে তোমাকে আমি পরে করে দেখাই দিই, করে না দেখাই দিলে ভালো লাগবে না।
তারপরে দেখো এবার আমরা এই প্রশ্নটা সলভ করি, তারপরে আমরা পরবর্তীতে যাব। তো দেখো তারপরে দেখো এখন এটা সলভ করতে গেলে আমাদেরকে আসলে কি করতে হবে? এটা সলভ করতে গেলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এটা প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ওই যে তিনটা ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে, একটা ত্রিভুজ ক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে আমাদের ত্রিভুজ ক্ষেত্র। আমি বলেছি যে বেগ বনাম সময় লেখচিত্রের মোট ক্ষেত্রফল আমাদের সরণ নির্দেশ করবে। তার মানে এখানে মোট ক্ষেত্রফল নির্ণয় করলে মোট সরণ পেয়ে যাবা। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কত জানো বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানো না? জানো? এটা জানো না? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানো না? আচ্ছা তাহলে হ্যাঁ, ভূমির মান কত দেখো তো? ভূমির মান এই যে এটা হচ্ছে আমাদের ভূমির মান। এখানে ভূমির মান কত? 5 না? 0 থেকে 5, তার মানে 5, ভূমির মান হচ্ছে 5 ইন্টু উচ্চতার মান কত? উচ্চতার মান হচ্ছে এটা। এখন এটা কতটুকু? এই যে এখান থেকে আসো, এই যে এটা হচ্ছে আমাদের 15, তার মানে উচ্চতার মান হচ্ছে এখানে 15। তো খুবই ভালো কথা, তার মানে এখান থেকে তুমি কাটাকাটি করো বা গুণ করো। এই যে 5 গুণ 15 করলে কত আসে? 5 গুণ 15 ভাগ 2 আসলে হচ্ছে আমাদের 37.5। এটা হবে আমাদের, যেহেতু আমাদের সরণ, তার মানে এটা হবে আমাদের মিটার। তাহলে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়ত আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখো তো? আয়তক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের মান কত দেখো তো? 5 শুরু হয়েছে, 15 শেষ হয়েছে, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো শুরু হয়েছে 5-এ, শেষ হয়েছে 15-তে, তার মানে দৈর্ঘ্যের মান হচ্ছে 15 - 5। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, আর এখান থেকে শুরু করে এতটুকু, মানে এটা হচ্ছে 15। এই যে এখানে দেওয়া আছে 0 থেকে 15, তার মানে এটা হচ্ছে আমাদের 15। তার মানে এখানে হইলো আমাদের 10 আর এখানে হইলো 15, তার মানে এখানে হইলো কত? 150। আর 3 নম্বর ক্ষেত্রে আসো দেখি। এই যে আমাদের 3 নম্বরে এটা একটা কি ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে এই যে হাফ তো আছেই, তো ভূমির মান কত দেখো? ভূমির মান হচ্ছে 15-তে শুরু, 20-এ শেষ, তার মানে ভূমির মান হলো এইটার বিয়োগফলের সমান। বিয়োগফল মানে কত? 20 - 15। আর উচ্চতা বলতে বোঝাবে এখান থেকে এত দূর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 15। তাহলে এটা কত আসলো বলো তো? হাফ ইন্টু 5 ইন্টু 15, তার মানে এটাও আসবে আমাদের 37.5। তারপরে কাজ কি? ওই যে মোট সরণ বলতে বোঝাবে তিনটার যোগফল। তাহলে 37.5, 150 আর 37.5 যোগ করে দিলে যা পাবা এটা হবে আমাদের মোট সরণ। এটা এইভাবে বুঝছো কিভাবে করছি? মানে এক কথায় ক্ষেত্রফল নির্ণয় করছে আর কি। ক্ষেত্রফল নির্ণয় করে যা আসবে ওটাই আমাদের সরণ। এটা আরো ভালো করে বুঝবা ওই প্লে লিস্টে। ওকে, ক্লিয়ার? বলো বুঝছো কিনা? বুঝেছো? বুঝছি। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা ছোট জিনিস শিখাই। আমাদের মনে করো এটার টপিক শেষ, তাহলে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করে শেষ করে দিতে পারবো। লাস্ট, মানে তোমাদের ম্যাক্সিমাম জিনিস শেখা শেষ, এটাই হচ্ছে লাস্ট। আসো শিখি। তো এটা গেল, তারপরে এটা গেল। এখন এখানে এক ধরনের গ্রাফ তোমরা পরীক্ষাতে হর হামেশাই দেখতে পাবা। গ্রাফের চেহারা হচ্ছে এরকম। একটা গ্রাফ প্রথমে উঠবে, তারপরে সেটা সমানভাবে যাবে আগের মতোই আর কি, তারপরে সেটা এইভাবে নামবে। এরকম গ্রাফ তুমি হর হামেশাই দেখতে পাবে। এবং এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে এই গ্রাফগুলো সবসময় আমাদের ভি ভার্সেস টি আকারে থাকে। সবসময় আমাদের ভি ভার্সেস টি আকারে থাকে, ঠিক আছে? এখন এই গ্রাফগুলোর ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, দেখো ভি এর ক্ষেত্রে প্রথমত কি দেখো তো? ভি এর ক্ষেত্রে যখন একটা সরলরেখা এভাবে বাড়তো, তাকে তুমি কি বলতা? সমতরণ, তাই তো? সমতরণ বলতা না? আর ভি ভার্সেস টি গ্রাফে যদি একটা কোনো একটা রেখা এরকম সরল রেখা থাকতো, মানে টি অক্ষের সমান্তরাল হইতো, তাকে তুমি কি বলতা বলো তো? সমবেগ বলতা। ওই যে আমাদের ত্বরণ শূন্য হইলো, আর ত্বরণ শূন্য মানে সেটা সমবেগ। আর ভি ভার্সেস টি গ্রাফে কোনো একটা সরল রেখা যদি এভাবে নিচের দিকে নামতো, তাকে তুমি কি বলতা বলো তো? সমতরণ, সমমন্দন আর কি, সমমন্দন। তাহলে তুমি এবার বলো, এ দেখো, তার মানে ওই বস্তুটা কিভাবে চলতেছে দেখো। ওই বস্তুটা প্রথমত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমতরণে চলছে, তারপরে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমবেগে চলেছে, তারপরে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমমন্দনে তার বেগটা আবার শূন্য হয়ে গেছে। এই বুঝতে পারছো এখানে তিনটা কি কি ঘটনা ঘটছে? বলো বুঝছো কিনা?
এখানে তিনটা ঘটনা ঘটছে আর কি। বুঝছি। এখানে তিনটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বস্তুটা সমবেগে চলছে। তারপরের ঘটনা ঘটছে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে সরি প্রথম ঘটনা যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমত্বরণে চলতেছে। তারপরের ঘটনা সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমবেগে চলতেছে। তারপরের ঘটনা সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমমন্দনে চলতেছে এবং শেষে গিয়ে তার বেগটা শূন্য হয়ে গেছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় অনেক পাবা, আমার প্লেলিস্টেও করানো আছে গাণিতিক সমস্যা। বারবার বলতেছি, ওখানে সুন্দরভাবে করাইছি, ওখান থেকে দেখে নিতে হবে। ওকে, ক্লিয়ার? আমাদের ক্লাস শেষ, আমি এখন তোমাকে স্লাইডগুলো খালি দেখাই দিব। এতদূর পর্যন্ত বুঝছো কি বোঝো নাই বলো তো? বুঝছি। ওকে, আসো এবার আমরা দেখি যে গতির লেখচিত্রে আমরা ঢাল সম্পর্কে চিনব। ঢাল হচ্ছে কি আমরা সাধারণ গণিতের মধ্যে দেখব। আমি তোমাকে একটু দেখাই ঢালটা আসলে কি। ঢাল হচ্ছে এরকম, মনে করো প্রথমত আমাদের একটা অক্ষ থাকবে ওয়াই অক্ষ, আর একটা অক্ষ থাকবে এক্স অক্ষ। এখন আমি তোমাকে ঢাল অলরেডি বলেছি। এখন এই এক্স অক্ষে যে কোনো একটা সরলরেখা তুমি মনে করো নিলা, যে কোনো একটা সরলরেখা নিলা, মনে করো একটা সরলরেখা নিলা। এই সরলরেখার তুমি মনে করো দুইটা কোঅর্ডিনেট মানে দুইটা স্থানাঙ্ক নিবা। মনে করো এই একটা স্থানাঙ্ক, এই একটা স্থানাঙ্ক, ঠিক আছে? এটা মনে করো এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ককে বলতে পারো x1 y1। এটা আমাদের বি বিন্দু, এটাকে আমরা বলতে পারবো x2 y2, ঠিক আছে? এখন দেখো এখন এই সরলরেখার যে ঢাল হবে সেটাকে তুমি নর্মালি m দ্বারা ডিনোট করা হয়। সেটা হবে হচ্ছে আমাদের y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। এখন y এর পরিবর্তন কত? y2 মাইনাস y1। কারণ দেখো এখানে y2 y1 মাইনাস y2 লিখতে পারো অথবা y2 মাইনাস y1 লিখতে পারো, যা ইচ্ছা। আর x এর পরিবর্তন হচ্ছে x2 মাইনাস x1। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে তারপর দেখি। আচ্ছা, তারপরে দেখি, আসো এবার আমরা তো বুঝে গেলাম এটা হচ্ছে ঢাল। আর এটা সমানই আবার তুমি মনে করো ঢাল সমান ট্যান থিটা লেখা যায়। ট্যান থিটা কেন লেখা যায় এই প্রমাণটা এখন আমাদের দেখার দরকার নেই। প্রমাণটা খুবই সহজ, যে ত্রিকোণমিতি ব্যবহার করতে হয়, ত্রিকোণমিতি ব্যবহার করেই এটা প্রমাণ করা যায়। কিন্তু আসলে আমাদের এখন প্রমাণ শেখার দরকার নেই। তারপরে এইখানে একটু ঢাল সম্পর্কে কথাবার্তা লেখা আছে, দরকার নাই। দূরত্ব বনাম সময় লেখচিত্র সব কিছু পড়াইছি। দেখো এখানে যে দূরত্ব বনাম সময় লেখচিত্র যে বেগ নির্দেশ করে, পড়াইছি কি পড়াইনি? পড়াইছি? বলো, পড়াইছি? পড়াইছি। তার মানে দেখো আমরা স্লাইডে খালি এখন দেখাই দিব যে সব কিছু পড়াইছি। তারপরে দেখো এই যে বেগ বনাম সময়ের লেখচিত্র, বেগ বনাম সময়ের লেখচিত্র কেমন হবে দেখাইছি? দেখাইছি। তাহলে তারপরে আসো এই যে কোনটা এখানে কোনটা কি, তুমি সবগুলোই কিন্তু এখন চিনো। বক্ররেখা মানেই হচ্ছে আমাদের এখানে অসম বেগ, বেগ বনাম সময় তার মানে অসম ত্বরণ। বক্ররেখা মানেই কি বলতো? আমি তোমাকে দেখাইছি বক্ররেখা মানেই হচ্ছে আমাদের অসম ত্বরণ। যেহেতু এটা ভি বনাম টি, এই যে ভি বনাম টি অসম ত্বরণ, এটা তাহলে তুমি সবগুলোই বুঝে গেছো। তারপরে দেখো এই যে বেগ বনাম সময় লিখেছে ঢালের মানে ত্বরণ নির্দেশ করে, এটা আমরা পড়াইছি। আটকাতে, এটা আমরা পড়াইছি। আটকাতে এটাও আমরা পড়াইছি, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই আমাদের দরকার নাই যে বেগ বনাম সময় লিখেছি যে ত্বরণ নির্দেশ করে, এটা প্রমাণ করছে। কিন্তু আমি তোমাকে খুব সহজে প্রমাণ করে দেখাইছি, তাহলে তোমার এত জটিল প্রমাণে যাওয়ার দরকার নাই, তুমি ওই স্লাইডগুলো প্র্যাকটিস করলেই হবে। তাহলে দেখো এটা যেহেতু বেগ বনাম সময়, তার মানে কি এটা আমাদের সমত্বরণ নির্দেশ করবে, এখানে লেখা আছে এটা আমাদের সমত্বরণ নির্দেশ করবে, লেখা আছে। আর এখানে আমাদের ত্বরণ শূন্য নির্দেশ করবে, আর ত্বরণ শূন্য মানে হচ্ছে সমবেগ। এগুলো পড়াইছি না? আচ্ছা, তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে গাণিতিক সমস্যা। তুমি গাণিতিক সমস্যাগুলো পারবা, এগুলো আমি তোমাকে স্লাইডে দিয়ে দিচ্ছি, তুমি নিজেই প্র্যাকটিস করলে পেরে যাবা। আর তারপরে দেখো এই যে এখানে কিছু গাণিতিক সমস্যা আছে না, এই গাণিতিক সমস্যাগুলো পারবা কখন? তুমি যখন আমার গাণিতিক সমস্যার প্লেলিস্টটা কমপ্লিট করবা তখনই পারবা। ওকে, এটা তো গেল। আর তারপরে দেখো আমাদের এই অধ্যায়ের জন্য কি লাগবে, ক নম্বর প্রিপারেশনের জন্য লাগবে। ক নম্বর প্রিপারেশনের জন্য তুমি যদি এই 20টা প্রশ্ন পড়ো, তুমি মনে করো ক নম্বরের প্রিপারেশন তোমার হয়ে যাবে।
তুমি যদি উত্তর না পাও আমার উত্তর স্লাইডেই পেয়ে যাবো, আমি তোমাকে সবগুলোই পড়াইছি, স্লাইড খুঁজলেই দেখবা সবগুলোর সংজ্ঞা আমি তোমাকে পড়াইছি। মানে এই অধ্যায়টা এত ভালো করে পড়ানোর কারণ এটাই, যাতে এই অধ্যায়টা খুবই বেসিক অধ্যায়, আর এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন পাবাই। তারপরে এই যে খ নম্বরের জন্য প্রশ্ন, এগুলো দেখবা আমি তোমাকে সব পড়াইছি। এখানে কিছু আছে স্লাইড দেখে এগুলো পড়ে নিবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর এখানে অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা আছে, সময় থাকলে প্র্যাকটিস করবা, না হলে একবারে সৃজনশীল প্র্যাকটিস করবা। এটা গেল। আর তারপরে আমাদের দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল দেওয়া আছে। এটা একটা এক সেটের গ এবং ঘ, আর এক সেটের গ এবং ঘ, এটা আরেক সেটের গ ঘ, এটা আরেকটা সেট, এই যে এটা আমাদের সেই গ্রাফ থেকে এসেছিল আর কি। তারপরে এটা আরেকটা সেট, এই আর কি। তাহলে এই যে আমি তোমাকে দেখাই, আমি তোমাকে কি কি দেখাইলাম। প্রথমত আমরা দেখাইলাম হচ্ছে ক নম্বরের প্রিপারেশনের জন্য। ক নম্বরের প্রিপারেশন নেব এখান থেকে, এই যে এগুলা। খ নম্বরের জন্য এগুলা পড়ব, তারপরে গ নম্বরের জন্য আমরা এগুলা পড়তে পারি, গ ঘয়ের জন্য। আর সৃজনশীল এখান থেকে দেখতে পারি, এগুলা দেখলেই মনে করো শেষ। আর এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আমরা কি করতে পারি বলো তো, দি হ্যাপি এন্ড, টানতে পারি, বুঝছো। আমাদের কিন্তু অধ্যায়টা শেষ। তুমি বলো, এই অধ্যায়টা কিন্তু আমি শেষ করে দিলাম। কেন শেষ করলাম? কারণ আমার ওই দিকে কিন্তু সিকিউ পড়ানো আছে। বলো, এই অধ্যায়ে কোনো প্রশ্ন বা খারাপ লাগা, ভালো লাগা কি বলো একটু শুনি। ফারদিন, এই অধ্যায় শেষ। তোমাকে কি করতে হবে জানো ফারদিন? ক্লাসগুলো কিন্তু রেকর্ড আকারে আছে, তোমাকে একটু কষ্ট করে রেকর্ডেড দেখে নিতে হবে। আচ্ছা বলো, কি বলতেছিলা বলো। ওকে স্যার। ভালো লাগছে স্যার, খারাপ লাগে নাই। আচ্ছা, খারাপ না লাগারই কথা, খারাপ লাগার তো প্রশ্ন আসে না। আমি তো এমন কিছু না যে না বোঝাই পড়াইছি বা মুখস্থ করাইছি। আমি চেষ্টা করছি যে একদম যতটুকু বুঝাইয়ে পড়ানো যায়, যাতে তুমি যতটুকু বুঝলে এই অধ্যায়টা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, এই আর কি। ঠিক আছে, আমি রেকর্ডিংটা শেষ করি। আমি রেকর্ড শেষ করার আগে একটা কথা বলে নিই। এই অধ্যায়ে ভালো করার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই অধ্যায়টা খুব ভালোভাবে শেখা। কারণ এই অধ্যায়টা বেসিক একটা অধ্যায়, এই অধ্যায় যত ভালোভাবে করতে পারবা, শিখতে পারবা, পরবর্তী অধ্যায়গুলো সহজ হয়ে যাবে। এই অধ্যায়টা আমি চেষ্টা করছি ভালোভাবে পড়ানোর। এই অধ্যায়ের চলক হচ্ছে 5টা, এস ইউ ভি এটি। ওই 5টা চলকের মানে কোনো একভাবে বের করতে হয়। আমি তোমাকে আরেকটা স্লাইড লিখে দিতে চাচ্ছি, আমার হঠাৎ করে মনে পড়লো। আসলে তোমাকে আমি লিখে দিই। কেন লিখে দেবো জানো? কারণ এটা হচ্ছে সূত্রের স্লাইড। আমরা এই অধ্যায়ে মোট সূত্র শিখছি 2 ধরনের। এক হচ্ছে মানে এটা আমাদের এই অধ্যায়ের জন্য যতগুলো সূত্র আছে, তোমাকে আমি দেখাই যে তুমি তো ভয় পাও যে সূত্র এত কিভাবে মনে রাখবো। সূত্র বেশি না কম। প্রথমত সমবেগ। দেখো, সমবেগের জন্য আমি এখানে না লিখি, এখানে লিখলে সমস্যা আছে, একটু উপরের দিকে আসি, এখান থেকে লিখি। কই গেল? হ্যাঁ, এখান থেকে আসি, এখানে দিয়ে একটা পেজ অ্যাড করি। দেখো, আমরা সূত্রের একটা রিভিউ দিয়ে দিই ছোট করে। আমার দেখো, এই সূত্রগুলো লিখতে আমার কয় মিনিট টাইম লাগে তুমি খালি দেখো। মনে করো রিভিউ, আমরা প্রথমত এই অধ্যায়ের 2টা ক্রাইটেরিয়া সূত্র দেখছি। একটা হচ্ছে সমবেগ। সমবেগ হলে সেখানে তুমি দিতে পারো কি বলো তো, এস ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, আর যদি সমত্বরণ হয় তাহলে এখানে 5টা সূত্র আছে, তাই না? মনে আছে না 5টা সূত্র? সেটা কি কি? প্রথমত ছিল এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তারপরে ছিল কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে ছিল কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ছিল কি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তারপরে ছিল হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। আর কোনো সূত্র ছিল? আর কোনো সূত্র ছিল না। এই হচ্ছে। তারপরে আমরা আরেকটা শিখছিলাম পরন্ত বস্তু আর এক নিক্ষিপ্ত বস্তু। এক হচ্ছে পরন্ত বস্তু, আর এক হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। এই তো। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলোর রূপ কেমন ছিল? পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলোর রূপ ছিল এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। কারণ এটা ত্বরণে চলে, তাহলে এখানে আমাদের বেগের সূত্র আসবে না, সমবেগের সূত্র আর কি। তাহলে এখানে এস এর মানটা তো এইচ হয়, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, আরেকটা সূত্র ছিল এরকম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হয় একটা কথা, সেটা কি? পরন্ত বস্তুর আদিবেগের মান হয় 0। এটা বসাইলে সূত্রগুলো আর একটু ছোট হয়ে যায়। এই হলো পরন্ত বস্তুর সূত্র ছিল। আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কেমন ছিল? নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো ছিল হলো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মাইনাস হইতো আর কি, জি এর মানটা মাইনাস নিতে হইতো। এইচ ইজ ইকুয়াল টু হইতো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এখানে হয়তো কি বলতো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখা হইতো ওটা শেষ বেগ হইতো আমাদের নর্মালি 0। এই তো। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0। বলো, এটা লিখতে কি টাইম লাগলো?
না তাহলে তোমার পড়তে কেন টাইম লাগবে? তুমি বলো এত সূত্র মনে রাখবো কিভাবে? এই যে এইভাবে মনে রাখবা, একটা অধ্যায় পড়ার পরে সেই অধ্যায় সূত্রগুলো এইভাবে সুন্দর করে লিখে পড়ার টেবিলের সামনে মনে করো তুমি টাঙায় রাখলা বা লিখে রাখলা, তোমার সুবিধা হবে, তুমি যখন ইচ্ছা প্র্যাকটিস করতে পারলা। এই সূত্রগুলো জানলে এই অধ্যায় কমপ্লিট করা যায়। এর সাথে আরও কিছু এরাসেরা সূত্র আছে, ওটা দরকার হয় না। ওই যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার জন্য একটা সূত্র ছিল, দরকার নেই অত কষ্ট করে মনে রাখবা কেন, তা বড় হইলে এমনি শিখবা, দরকার নেই। এর মাধ্যমে মনে করো আমাদের এই অধ্যায়টা শেষ। এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করিও, আমি তোমাকে উত্তর দিয়ে দিব। তাহলে কি আমি আজকে ক্লাসটা শেষ করতে পারি? আমি ক্লাস এখনই আপলোড করে তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বলো শেষ করতে পারি? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এটা সুন্দরভাবে পড়াশোনা করো, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? রনি, মিফতাহুল জান্নাত আর ফারদিন, ঠিক আছে? হুম। আসসালামু আলাইকুম। ওকে স্যার। সালাম